ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় ৫ নম্বর পেজ ৬, ৮, ১০, ১১, ১৪ এবং ১৫ পেজ। এই কয়টা পেজ আমরা টোটাল এখানে ৬টা পেজ মতো আলোচনা করব। চলো শুরু করা যাক। জ্যামিতিক আকৃতি। দলগত কাজের ক্ষেত্রে সতীত্ব মূল্যায়নের জন্য রুবিক্স নমুনা। এই রুবিক্সটি প্রত্যেক শিক্ষার্থী তার দলের অন্য সদস্যদের সতীত্ব মূল্যায়নের জন্য ব্যবহার করবে। শিক্ষক এই মূল্যায়ন প্রক্রিয়া পরিচালনার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করবে। এখানে যে দলগত কাজের সময় তোমার দলের সদস্যদের কাজ পর্যবেক্ষণ করে সতীত্ব মূল্যায়ন প্রক্রিয়াটি পরিচালনা করো। তোমার সহপাঠী কাজটি সম্পূর্ণভাবে পারলে ৩টি তারকা, আংশিকভাবে পারলে ২টি তারকা এবং পরিমাপ করেছে কিন্তু ফলাফল সঠিক নয় হলে ১টি তারকা দাও। এক্ষেত্রে প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো। এখানে মনে করো যে কোনো অঙ্ক তুমি একটা কাজ করো, যে কোনো একটা অঙ্ক সম্পূর্ণ ভালোভাবে পেরেছো, সেক্ষেত্রে তোমার 3টা স্টার বা তারকা দিয়েছে। আর আংশিকভাবে অঙ্কটা যদি পারো তাহলে 2টা। আর যদি মন করো অঙ্কটা করেছো বাট সঠিক ফলাফল হয়নি, ভুল হয়, সেক্ষেত্রে আমরা 1টা তারকা। কাজে অংশই নিনি তাদের আমরা এই চিহ্নটা দিয়ে দেব। মূল্যায়নকারী শিক্ষার্থীর নাম দিতে হবে, দলের অন্যান্য সদস্যদের নামও দিতে হবে। মূল্যায়নের ক্ষেত্রে দেব শ্রেণীকক্ষে দেয়ালে ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছো? শ্রেণীকক্ষের দেয়ালে যে অংশ রং করতে হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছো? শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছো? মেঝেটি কতটি টাইলস লাগবে তা নির্ণয় করতে পেরেছো? দলগত কাজের সময় দলের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করেছো? দলগত কাজের সময় সবাইকে সাহায্য করেছো? পরিমাপের সময় সঠিক ফলাফল নির্ণয়ের জন্য 2 বা 3 বার পরিমাপ করেছো? এখন মন্তব্য। বাট এটা একটা রুবিক্স দিয়ে দিয়েছে, কে কেমন নাম্বার পাবে কি পাবে না এটা শিক্ষকদের জন্য সবচেয়ে পারফেক্ট। তো 6 নাম্বার পেজটা আমরা পড়ি। 6 নাম্বার পেজ একটু বোঝার বিষয় আছে। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বলতে কি বোঝায়? দ্বিমাত্রিক মানে যার 2টা মাত্রা থাকবে, যেমন হচ্ছে একটা মোবাইল ফোন, এর মাত্রা রেস কয়টি সেটা তোমাদের জানতে হবে। একটা ইট আছে, এর মাত্রা আছে কয়টি সেটা জানতে হবে। আর একটা মনে করো কাগজ আছে, কাগজে আমরা দ্বিমাত্রিক পাই, কিন্তু ইট, মোবাইল ফোন এগুলো 3টা মাত্রা আছে, 3টা উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। আর এখানে কাগজের কি আছে দেখো, কাগজের শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে, বাট সেখানে কোনো উচ্চতা নেই। উচ্চতা যদি না থাকে তাহলে হয়ে যাবে দ্বিমাত্রিক, আর যদি উচ্চতা থাকে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও রয়েছে, তাহলে সেটা হবে ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সম্পর্ক পরিচিত সম্পর্কে আমরা দেখি। আমাদের চারপাশে বিস্তৃত জগতে স্পেস সীমাহীন। স্পেস মানে জায়গা বা স্থান সীমাহীন। এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু। অনেক বস্তু রয়েছে, ছোট বড় অনুসমান অনেক বস্তু রয়েছে। ছোট বড় বস্তু বলতে বালুকণা, আলপিন, কাগজ, বই, চেয়ার, টেবিল, ইট, পাথর, বাড়িঘর, পাহাড়, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবই বোঝানো হয়েছে। তাহলে ছোট বড় অনেক বস্তুগুলোকে আমরা সেইগুলোকে কি বলবো, মানে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বস্তু পাবো। বিভিন্ন বস্তু স্থানে যে অংশ জুড়ে থাকে সেই স্থানটুকুর আকার, আকৃতি, অবস্থান, বৈশিষ্ট্য প্রভৃতি থেকে জ্যামিতিক ধ্যান ধারণা উদ্ভব হয়। তাহলে আকার, তারপর আকৃতি, অবস্থান। একটা আকার মানে সাইজ, বড় না ছোট, আকৃতি মানে দেখতে কিসের মতো সেটা, অবস্থান মানে কোন জায়গায় অবস্থান রয়েছে, বৈশিষ্ট্যটা কি সেটার উপর জ্যামিতিক ধ্যান ধারণা উদ্ভব হয়। কোনো ঘন বস্তু যেমন সলিড, কোনো ঘন বস্তু যেমন সলিড, যেমন বই, খাতা, ইট, বাক্স, এগুলো সলিড মানে শক্ত। যে স্থানে অধিকার করে থাকে তার 3 দিকে বিস্তৃত। তার কয় দিকে বিস্তৃত? মনে করে এই যে ইট রয়েছে, দেখো একটা উপরে একটা নিচে একটা, তাহলে কয় দিকে স্থান অবস্থান করে? 3 দিকে। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এই যে এখানে বলে দৈর্ঘ্য, একটু ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবা। তো সলিড ঘন বস্তুগুলো কয় দিক বিস্তৃত করে রয়েছে? 3টি মাত্রা রয়েছে সলিডের। 3টা দিক থাকা মানে 3টা মাত্রা। যেমন এখান যে ইটটা দেখতে পাচ্ছ, ইটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এটা আমরা কি বলবো? প্রস্থ। নিচেরটা বলবো দৈর্ঘ্য, আর এটাকে বলবো খাড়াখাড়ি লম্ব যেটা, সেটাকে বলবো উচ্চতা। আর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা যদি থাকে তাহলে সেটা কি হবে? আমরা ধরে নেব সেটা 3 মাত্রিক বা ত্রিমাত্রিক বলতে পারবো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্দেশ করে যে 3টি মাত্রা যা তাকে বলে ত্রিমাত্রিক। ক্লিয়ার হয়ে গেল?
যার দুইটা মাত্রা তাকে বলে দ্বিমাত্রিক। আর দুইটা মাত্রা হয় দৈর্ঘ্য আর প্রস্থটা থাকে, যেমন কাগজে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে কিন্তু উচ্চতা মাপা যাবে না। সেজন্য প্রত্যেক ঘনবস্তু ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল। আমাদের চারপাশে গোল আকৃতি অনেক বস্তু দেখতে পাই, গোল বলের মতো দেখতে, যেমন হচ্ছে ফুটবল দেখতে পাই, ক্রিকেট বল দেখতে পাই, গোলক গোল দেখতে পাই। এদেরও কিন্তু তিনটা মাত্রা রয়েছে। এদের কয়টি মাত্রা? তিনটা মাত্রা। যেমন গোল আছে, এটা দেখো লম্ব আছে, তার মানে উচ্চতা আছে। দেখো দৈর্ঘ্য আছে, আবার কি এদিকে এদিকে দৈর্ঘ্য আছে, আবার নিচে দেখো নিচেরটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। তারপরে এইরকম যদি হয় সেটা উচ্চতাও আছে এবং প্রস্থ আছে। সেক্ষেত্রে আমরা কি বলবো, গোলকগুলো কিন্তু তিন মাত্রা রয়েছে, তবে এদের তিন মাত্রার ভিন্নতা স্পষ্ট বোঝা যায় না। উপরের শ্রেণীতে এই ধরনের বস্তু মাত্রা সম্পর্কে বিস্তৃত জানতে পারবে। ঘনবস্তুর উপর তল সারফেস নির্দেশ করে। উপরিতল বলতে সারফেস, অর্থাৎ প্রত্যেক ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ হয়, এক নয় দুই না তিনটা তল দ্বারা সীমাবদ্ধ। তোমার গণিত বইটির কয়েকটি তল বা পৃষ্ঠা বলতে পারবে কি? তবে বই, ইট বা বাক্সের পৃষ্ঠতল ও গোলকের পৃষ্ঠতল ভিন্ন প্রকারের। সেটা তোমাদেরকে এখানে ইটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। প্রথমটি সমতল, দ্য প্লেন, প্লেন মানে সমতল। দ্বিতীয়টি বক্রতল মানে কার্ভেড সারফেস, কার্ভেড সারফেস মানে বক্রতল। সারফেস মানে হচ্ছে তল, আর কার্ভেড মানে বক্র বা বাঁকা। এখানে দেখো কয়টা রয়েছে, একটা জিনিস ফলো করো, তিনটা রয়েছে। বাক্সটির উচ্চতা ক্রমশ হ্রাস করে করে শূন্যতে পরিণত করা। বাক্সটি একটি মাত্র পৃষ্ঠতল অবশিষ্ট রয়েছে যা দ্বিমাত্রিক। এখন এটা হলে দ্বিমাত্রিক, আর এইগুলোকে আমরা ত্রিমাত্রিক বলো। দেখো এটাকে দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ, আর খাড়াখাড়ি যেটা আছে সেটা উচ্চতা। এটা দৈর্ঘ্য, আর এ যেটা আছে প্রস্থ, আর খাড়াখাড়ি আছে উচ্চতা। এখন প্রশ্ন হলো তলের মাত্রা কয়টি? তলের মাত্রাটা কয়টি সেটা জানতে হবে। পর্যবেক্ষণ করে দেখো তো, তোমার গণিত বইয়ের কভার পৃষ্ঠার আকৃতি কিরূপ? আয়ত আকৃতি, তাই না? এর দুইটি মাত্রা, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ রয়েছে। কোনো উচ্চতা নেই, কোনো উচ্চতা নেই, অর্থাৎ তল দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল। তল সবসময় কয় মাত্রিক হয় তোমাদের মনে রাখতে হবে। নিচের যে তল আছে সেটাকে সবসময় কয় মাত্রিক সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, দায়িকা রাখতে হবে। তল সবসময় দ্বিমাত্রিক হয়, তাহলে তল কয় মাত্রিক হয়? দ্বিমাত্রিক। একটি বাক্সের দুটি মাত্রা ঠিক রেখে এর তৃতীয় মাত্রাটি ক্রমশ হ্রাস করে শূন্য পরিণত করলে বাক্সটি একটি মাত্র পৃষ্ঠ অবশিষ্ট থাকে। এভাবে ঘনবস্তু থেকে তলের ধারণা আসা যায়। আর ঘনবস্তু বলতে কি বোঝায়? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা থাকলে সেগুলোকে আমরা বলতে পারবো ঘন বস্তু। আবার দুটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা বা লাইন উৎপন্ন হয়। তোমার শ্রেণীকক্ষের মেঝে যে কোনো একটি দেয়ালের সংযোগ বরাবর লক্ষ্য করো, দেখবে এটি একটি সরল রেখা বা স্ট্রেট লাইন। এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই। সুতরাং আমরা বলতে পারি রেখা একটি মাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল। রেখা কয় মাত্রিক? রেখা শুধু এক মাত্রিক। এর শুধু একটাই রেখা আছে, প্রস্থ আর উচ্চতা নেই, দৈর্ঘ্যটা রয়েছে। সোজাসুজি হলে সেটা দৈর্ঘ্য থাকে। একটা রেখা, এই যে রেখাটা দেখতে পাচ্ছে, এটার কি নেই বলো দিন? উচ্চতাও নেই, আবার কি নেই? প্রস্থ নেই। এর শুধু রয়েছে কি জানো? দৈর্ঘ্য রয়েছে। দৈর্ঘ্য মানে লম্বা কত বড় সেটা। তাহলে বুঝতে পেরেছো? বাক্সের একটি পৃষ্ঠতলের প্রস্থ ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ শূন্য হলে ওই তলের একটি রেখা মাত্র অবশিষ্ট থাকে। কয়টি রেখা? একটি মাত্র রেখা অবশিষ্ট থাকে পৃষ্ঠতলে। এবার নিচের চিত্রটি লক্ষ্য করো, এটা মন করো আমাদের তল, আর এটা ধার, আর এটা হচ্ছে বিন্দু। চিত্রে বাক্সটির দুটি ধার এক কোণায় একটি বিন্দু মিলিত হয়েছে। বিন্দুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, শুধু অবস্থান আছে। তাই আমরা বলতে পারি বিন্দু শূন্য মাত্রিক, যেটাকে বলা হয় জিরো ডাইমেনশনাল। এখন তোমাদের যে প্রশ্ন করা হয় শূন্যটা মানে বিন্দুটাকে কি বলা হয়? জিরো ডাইমেনশনাল বলা হয়, মানে শূন্য মাত্রিক। বাক্সের তল পরিমাপ করি, বাক্সের যে তল আছে সেটা পরিমাপ করি। নিচের ছবিটি লক্ষ্য করো। প্রথমে কি রয়েছে দেখো? ঘনক, তারপর আয়তাকার ঘন বস্তু। এখানে যেটা দেখা যাচ্ছে এটা ঘনক রয়েছে, তার কারণে অনেকগুলো
6টি তল আছে। একটা বাক্সর কয়টা তল থাকে? 6টা তল। তোমাদের মনে রাখতে হবে টোটাল তল থাকে 6টা। বিপরীত তলগুলো কি হয়? সমান হয়। বাক্সটির আকৃতি কিরূপ এবং এর তল কয়টি? বাক্সটার আকৃতি হচ্ছে আয়ত আকৃতি, দেখতে আমাদের আয়ত আকৃতির মতো বা বর্গ আকৃতি। 4 কোণ হলে আয়ত বলতে পারি, আর যদি চারিদিকে যদি সমান হয় সেটাকে আমরা কি বলতে পারবো? বর্গ আকৃতি। এটাও কিন্তু তোমাদের মনে রাখবে। আমরা দ্বিমাত্রিক আকৃতি বস্তু তলের ক্ষেত্রফল পরিমাপের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। এখন আমরা একাধিক উপায়ে ত্রিমাত্রিক আকৃতির বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিমাত্রিক আকৃতির বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। নিচের ছবিটি একটা ঘনকের বা কিউব, যেটাকে বলে কিউব মানে ঘনক। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। 6টি তল চিহ্নিত করে দেখানো হবে। 6টি তল আছে। আসলে যে কোনো বাক্সের কয়টি তল থাকে? 6টি তল। একটু বলি, একদম এইখানে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিচে, যেটাকে আমরা বলি প্রস্থ। এটাকে কি বলি আমরা? প্রস্থ। এইখানে যেটা আছে সেটাকে বলা হয় দৈর্ঘ্য, আর খাড়াখাড়ি যেটা রয়েছে সেটাকে বলা হয় উচ্চতা। হইলো তার নিচের দিক আছে, এটা হচ্ছে ডান, এটা সামনের দিক, এটা উপরের দিক, আর এটা পিছনের দিক, আর এটা বামের দিক। টোটাল কয়টি আছে দেখো? বাম ডান দুইটা, সামনে পেছনে কয়টা হলো? 4টা, উপরে 5টা, নিচে 6টা। 6টা তল রয়েছে। একটা ঘন বস্তুর কয়টা তল থাকে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে 6টা তল থাকে, সেটা তোমাদের মনে রাখতে হবে। চলো বাক্সটির তলগুলো খুলে ফেলি। এখন বাক্সটির আকৃতি কিরূপ? এই আকৃতি কিভাবে পরিমাপ করা যায়? প্রতিটি তল দ্বিমাত্রিক। বাক্সর প্রতিটা তল কি মাত্রিক হয়? দ্বিমাত্রিক হয়। বাক্সর প্রতিটা তল কি দ্বিমাত্রিক? অবশ্যই দ্বিমাত্রিক। কিন্তু বাক্স যদি এখন কাগজের মতো হয়ে যায় সেটা অনমাত্রিক। কাগজের মতো যেটা দেখতে সেটা যদি শুধু দৈর্ঘ্য থাকে সেটাকে আমরা ধরবো একমাত্রিক। এটা সরল লেখাটাকে একমাত্রিক বলা হয়, কিন্তু বিন্দুকে বলা হয় শূন্যমাত্রিক। যে কোনো বিন্দুকে বলা হয় শূন্যমাত্রিক। একটা স্টুডেন্ট জুস খাচ্ছে, জুসটা খাওয়ার পরে সেটা কি করলো? ডাস্টবিনে ফেলে দিল। এবার ডাস্টবিন থেকে যে ওয়াশ করে সে ডাস্টবিনটা পরিষ্কার করছে। আর 11 পৃষ্ঠায় কি? সে ডাস্টবিন থেকে যা যা ফেলা হয়েছে সেগুলো সম্পূর্ণটা কি করলো? বড় গার্বেজ বা ডাস্টবিনের দিকে ফেলে দিল। দেওয়ার পরে যত ডাস্টবিন আছে সে ডাস্টবিন থেকে 14 নম্বর পেজটা আমরা একটু ফলো করি। বাক্সে বাক্সে বন্দি বাক্স। ত্রিমাত্রিক বস্তুর আয়তনের পরিমাপ। ত্রিমাত্রিক, যার 3টা মাত্রা আছে, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, সেটাকে আমরা বলি ত্রিমাত্রিক। ঘনক আকৃতির বাক্স। ঘনক আকৃতির বাক্স তৈরি করে। প্রথমে কাগজে এঁকে নাও। কি এঁকে নেব? এই যে প্রথমে এরকম একটা কাগজে এঁকে নেব। প্রথমে কয়টা আছে দেখো? একটা, দেখো দুইটা, কয়টা হলো? 3টা, 4টা, 5টা, 6টা। এইরকম তল তোমাদের সর্বপ্রথম কয়টা এঁকে নিতে হবে? টোটাল 6টা। আঁকানোর পরে তোমাদের কি করতে হবে? এমন হইলো, এমন থেকে 2 নাম্বার স্টেপে কাগজ থেকে আমরা একটা যেহেতু বাক্স তৈরি করব, সর্বপ্রথম কি করব? এমন হবে, মন করো মাঝখানটা একটা থাকে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এরকম আর এইরকম। তাহলে টোটাল তল হয়ে যায় 6টা। 6টা ধাপ হয়ে যায়। এবার ওইটা সর্বপ্রথম কি করব? চারিদিক থেকে এদিকে যেটা আছে তুলে দেব, এদিকে যেটা আছে তুলে দেব, এদিকে সামনে পেছনে উপরে নিচে যা আছে তুলে দেব। দেওয়ার পর 4 নাম্বার এটা কি হয়ে গেল? স্কচ টেপ ব্যবহার করে। স্কচ টেপ ব্যবহার করে এগুলো সব তুলে দিয়ে আমি প্রথমে এটা তুলবো, তুলে সম্পূর্ণ খাড়া করবো, এটা তুলে দিয়ে এটা লাস্টেরটা উপর দিয়ে আমরা ঢেকে দেবো। তাহলে হয়ে যাবে একটা বাক্স। চলো উপরের নির্দেশনা অনুসারে কাগজ কেটে ঘনক আকৃতির বাক্স তৈরি করে। এটা বাক্স তৈরি করার একটা নিয়ম দিয়ে দিয়েছে। তারপর আমরা একটা দেখি। প্রথমে একটা কাগজ, পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ নিতে হবে। নিয়ে নির্দিষ্ট একক দৈর্ঘ্য নিয়ে স্কেল ও পেন্সিলের মাধ্যমে 1 নম্বর নির্দেশের মতো 6টি বর্গ বা আপাতত অঙ্কন করি। তাহলে 1 নম্বর নির্দেশনার মতো কয়টি বর্গ? 6টি বর্গ আপাতত অঙ্কন করি। 2 নম্বরে বলেছে তারপর 2 নম্বর ছবির মতো করে দাগাঙ্কিত অংশটুকু কাগজ থেকে কেটে আলাদা করে দেব। 3 নম্বর বলেছে এখন 3 নম্বর নির্দেশনা অনুসারে কাগজটিকে ভাঁজ করে একটি বাক্স তৈরি করতে হবে। করব।
4 নম্বর তারপর 4 নম্বর নির্দেশনা অনুসারে আঠা বা স্কচ টেপ দিয়ে বাক্সের তলগুলো পরস্পরের সাথে লাগিয়ে দিলেই ঘনক আকৃতি বাক্স তৈরি হয়ে যাবে। এবার 15 পেজে যেটা আছে সেটা আমরা দেখি কি রয়েছে। জ্যামিতিক আকৃতি গল্পে সর্বপ্রথমে যে বাক্সটা তৈরি করা আছে, দেখো দেখো সর্বপ্রথম এখানে একটা এইভাবে আমরা ভাঁজ করে নেব। টোটাল 6টা তল, এই যে এখানে একটা আর এই যে এখানে একটা, টোটাল আর মাঝখানে একটা, দেখো একটা, দুটো, তিনটা, চারটে, পাঁচটা, 6টা তল নিয়ে সর্বপ্রথম এইভাবে ভাঁজ করতে করতে আমরা কি করব, সেটাকে একটা বাক্স তৈরি করে ফেলবো যার 6টি তল থাকবে। এই যে আয়তাকার ঘনবস্তু আকৃতি বাক্স, প্রথমে এইভাবে নেব, এইভাবে নিতে নিতে আমরা কি করবো সিরিয়াল, তারপরে এইটা, তারপরে এইটা, লাস্টে আমরা কি করে ফেলবো বাক্সটা তৈরি করে ফেলতে পারবো। চলো আমরা সবাই কাগজ কেটে উপরে চিত্র মতো করে আয়তাকার ঘনবস্তু আকৃতি বাক্স তৈরি করি।